ঈদের পরে জমে উঠবে রাজনৈতিক তৎপরতা, প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি। বঙ্গবন্ধু হত্যায় জিয়া মোশতাক সরাসরি জড়িত, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে বললেন প্রধানমন্ত্রী। সব নথি নিয়ে আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে 23 মে হাজিরের নির্দেশ শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের। বাজারে চালের চড়া দাম, অসাধু ব্যবসায়ীদের দায়ী করলেন খাদ্যমন্ত্রী। ধান চাল সংগ্রহে সংকটের শঙ্কা। এবং ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ, তামিম সৌম্যের দারুণ সূচনা। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের পর নতুনভাবে সাংগঠনিক তৎপরতা শুরু করবে আওয়ামী লীগ। আগামী সংসদ নির্বাচনে জয়লাভের জন্য দেশব্যাপী সফরের মধ্য দিয়ে জনগণের কাছে তুলে ধরা হবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। সেই সঙ্গে চলবে সদস্য সংগ্রহের কাজও। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। সংবিধান অনুযায়ী 2019 সালের 28 জানুয়ারি শেষ হবে বর্তমান সরকারের মেয়াদ। প্রথা অনুযায়ী এর 90 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আর এই বিষয়টিকে মাথায় নিয়েই ঈদের পরই শুরু হবে আওয়ামী লীগের সাংগঠনিক সফর। জনসভাগুলি করছি, কর্মী সভাগুলি করছি, আমরা তৃণমূল পর্যায়কে নিয়ে আমরা জেলা পর্যায়ে সমগ্র ইউনিয়ন লেভেল নিয়ে বসছি। উন্নয়নগুলি রয়েছে সেগুলি নিয়ে জনগণের কাছে প্রচারণায় যাচ্ছি। নেতৃত্বের প্রতিযোগিতায় যে যদি দূরত্ব সৃষ্টি হয়ে থাকে কোথাও, সেটাও আমরা খুব কাছাকাছি নিয়ে আসছি। এগুলো কিন্তু সবই নির্বাচন পূর্বকালীন সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা। আর এই পদ্ধতিকে দলীয় নেতারা কেবল নির্বাচনের অংশই মনে করছেন না, বলছেন এর মধ্য দিয়ে জনগণের আরও কাছে যাওয়া সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আবার বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য, এবং তিনি তার যে ডাইরেকশন সেটা আমাদেরকে তিনি দিয়েছেন। তো প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় আমাদের প্রস্তুতি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে উদ্বুদ্ধ করেছে তাদেরও নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য। এক্ষেত্রে দলীয় সভানেত্রীর নির্দেশ মতো কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। 2021-এ যাব মধ্যম আয়ের দেশে, 2041-এ গিয়ে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হব। আধুনিক রাষ্ট্রে যেতে গেলে যে পদক্ষেপগুলো দরকার, যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা দরকার, এগুলো বাস্তবায়ন করতে হলে আমাদের ক্ষমতায় যেতে হবে এবং আমরা সবাই কাজ করছি। এখন এই কাজের সামগ্রিক যে কাজ কর্মকাণ্ডগুলো দায়িত্ব ভাগ করা আছে। দেশব্যাপী সফরের মধ্য দিয়ে তৃণমূলে দলীয় কোন্দল দূর করার পাশাপাশি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হবে জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচন আর রাজপথের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচনের সুফল পেতে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে বিএনপির ভিশনের বার্তা। দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মওদুদ আহমদ নিউজ 24-কে এসব কথা জানান। আর এসব বাস্তবায়নের জন্য সাংগঠনিক সফরের মধ্য দিয়ে দলকে আরও সংগঠিত করা হচ্ছে বলে জানান বিএনপি তৃণমূলের সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান। মারুফা রহমানের প্রতিবেদন। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা হবে। 37টি পয়েন্টে ভিশন 2030 ঘোষণা দেওয়ার পর বসে নেই বিএনপি। মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখেই তাদের দেয়া এই ভিশনগুলো এখন উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে দিতে কাজ করছে দলটি। 10 বছর ক্ষমতার বাইরে থাকা বৃহত্তর এই রাজনৈতিক দল নির্বাচনের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে সরকার বিরোধী আন্দোলনেরও। ব্যালটের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করি। সেজন্য একদিকে আমরা নির্বাচনের প্রস্তুতি নেব এবং নিচ্ছি, অন্যদিকে আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। কারণ নির্বাচনটা হতে হবে এমন একটি সরকারের অধীনে যেই সরকারের কোনো রাজনৈতিক স্বার্থ জড়িত থাকবে না। আমরা প্রথম পর্যায়ে যেটা করা হবে সেটা হলো যে ভিশন 2030 যা আছে সেগুলো আমরা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করব, একেবারে উপজেলা লেভেল পর্যন্ত। এর মাধ্যমে দেশের মানুষের সঙ্গে আমাদের আরও সম্পর্ক গভীর হবে এবং জনমত সৃষ্টি হবে এবং নির্বাচনের সময় আমরা এটার সুফল পাব।
এদিকে সারা দেশে বিভিন্ন পর্যায়ে দলকে ঢেলে সাজাতে কাজ করছে কেন্দ্রের একটি অংশ। বিএনপির তৃণমূল পুনর্গঠনের প্রধান সমন্বয়ক বলছেন, সারা দেশে নতুন নেতৃত্ব সরকার বিরোধী আন্দোলনে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারবে। যে কোনো ত্যাগ শিকারে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা মানসিকভাবে প্রস্তুত, চাই নির্বাচনের জন্য। আজও এই নির্বাচন যদি না দিয়ে যদি অতীতের ধারা যদি জোর করে ক্ষমতা ধরে রাখতে চায়, গায়ে জোরে ক্ষমতা টিকে রাখতে চায়, আমরা আমাদের নেতাকর্মীদেরকে জনগণকে সম্পৃক্ত করে আমরা বলতে চাই, আপনাদেরকে হয় নিরপেক্ষ অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, না হলে আপনাদেরকে জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারাতে হবে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে সমঝোতার জন্য তারা অপেক্ষা করছেন। আশানুরূপ সাড়া না পেলেই রাজপথে আন্দোলনে সরব হবে দলটি। তখন এগুলোর বাঁধ ভেঙে দেশের মানুষ, আমাদের নেতাকর্মীরা রাস্তায় নেমে যাবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশ বিরোধী ষড়যন্ত্র এখনো চলছে, তবে কোনো ষড়যন্ত্রকেই পরোয়া করি না। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবন বাজি রেখে জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণে আজীবন কাজ করার প্রত্যয় জানান বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জেনারেল জিয়া এবং খন্দকার মোশতাক সরাসরি জড়িত। শাহ আলী জয়ের প্রতিবেদন। নেত্রীর দেশে ফিরে আসার দিনে শুভেচ্ছা জানাতে গণভবনে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড়। তবে এই ফিরে আসা সহজ ছিল না। কাছের লোকজনের ষড়যন্ত্রে যখন সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে, তারপর কতটা বিপদসংকুল পথ পাড়ি দিতে হয়েছে তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে, তা উঠে আসে প্রধানমন্ত্রীর স্মৃতিচারণে। আমাদের দলের এবং আমার বাবার ক্যাবিনেটের মন্ত্রী খন্দকার মোশতাক সহ এর মধ্যে আরও অনেকের মধ্যে জড়িত ছিল এই ষড়যন্ত্রের সাথে। আসলে ঘরের শত্রুই বিভীষণ। ঘরের শত্রু ঘর থেকে শত্রুতা না করলে বাইরের শত্রু সুযোগ পায় না, সেই সুযোগটা করে দিয়েছিল। আর যারা এর সঙ্গে জড়িত এর মধ্যে অনেকেই আমাদের বাসায় অনবরত আসা যাওয়া করতো। ডালিমের শাশুড়ি, ডালিমের বউ, ডালিমের শালি 24 ঘন্টা আমাদের বাসায় পড়ে থাকতো। জিয়াউর রহমান তো প্রায় বোধহয় প্রতি সপ্তাহে একবার করে তার স্ত্রীকে নিয়ে ওই 32 নম্বর বাড়িতে যেত। দেশে ফেরার পর মানুষের যে অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন, অবনত মনে সে কথা স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, দেশের মানুষের মাঝেই তিনি খুঁজে পান পরিবারের সবাইকে। যখনই মনে হয় যে এই কাজটা মানুষ ভালো থাকবে, মানুষের জীবনের সমস্যাগুলি দূর হবে, তখনই মনে হয় আব্বা নাই, কিন্তু হয়তো তার আত্মা শান্তি পাবে। নিশ্চয়ই তিনি বেহেশত থেকে দেখেন যে তার মানুষগুলি ভালো আছে। শেখ হাসিনা বলেন, দেশে ফিরে আসতে সামরিক শাসকের বাধার মুখে পড়তে হয়েছে তাকে, আর দলের দায়িত্ব নেওয়াও ছিল কঠিন চ্যালেঞ্জ। একেবারে 2 ভাগে বিভক্ত এমন একটা অবস্থা ছিল যে চিন্তাই করা যায় না। প্রতিটি জায়গায় পার্টি বিভক্ত। আমার চেষ্টা ছিল একদিকে সংগঠনকে নতুনভাবে আবার ঢেলে সাজানো গড়ে তোলা, আর সেই সাথে সাথে জনগণের কাছে আওয়ামী লীগ সম্পর্কে, বিশেষ করে বঙ্গবন্ধু জাতির পিতা সম্পর্কে এত অপপ্রচার ছিল তখন, সেই অপপ্রচারগুলির জবাব দেওয়া। প্রধানমন্ত্রী বলেন, কোনো বাধার কাছেই আর মাথা নত করা নয়, বরং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলাই তার জীবনের লক্ষ্য। আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাবে এটা আমি জানি, কারণ ছোটোবেলা থেকে ওটা আমাদের দেখা আছে। কাজে ওটা আমি পড়া করি না, কারণ যতক্ষণ বাংলাদেশের জনগণ আমার সাথে আছে, উপরে আল্লাহ আছেন, আমার বাবা মার দোয়া আশীর্বাদ আছে, কাজে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ভোগের বিষয় নয়, ক্ষমতা এমন এক শক্তি যা দিয়ে জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়। আর এই লক্ষ্য মাথায় নিয়েই কাজ করেন তিনি এবং তার দল। ধন্যবাদ জানাই আওয়ামী লীগের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর পূর্ব পশ্চিমমুখী সড়ক এবং ঢাকাকে ঘিরে বৃত্তাকার নৌপথ নির্মাণের গুরুত্ব দিচ্ছে সরকার, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার 2 মেয়র সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাজধানীকে আরও বসবাস উপযোগী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এর আগে এক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্রছাত্রীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার মাধ্যমেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি আরও উজ্জ্বল করার আহ্বান জানান। উন্নতি হচ্ছে।
যেহেতু আর্থিক উন্নতি হচ্ছে, মানুষ গাড়িও ক্রয় করছে, গাড়ি কেনার সংখ্যাও বেড়ে যাচ্ছে, রাস্তায় গাড়ির ভিড়ও বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে রাস্তা নেই, এবং ঢাকার রাস্তা আমরা যদি লক্ষ্য করি প্রায় সবগুলি রাস্তা কিন্তু উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, কিন্তু পূর্ব পশ্চিম রাস্তা খুবই কম। আমরা যদি এই নৌপথগুলি আবার খুলে দিতে পারি এবং চালু করতে পারি, তাতে পণ্য পরিবহন এবং যাতায়াতের জন্য সুবিধা হয়। বিএনপির ভীষণ নিয়ে আওয়ামী লীগ নেতারা কুতর্ক করছেন, মানুষকে ভুল বোঝানো হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, নিরপেক্ষ সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। এই ভীষণ নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং কুতর্ক হচ্ছে। কুতর্ক বলছে এই জন্যে যে আওয়ামী লীগ নেতৃবর্গ যেটা করছেন সেটা কুতর্ক। এটার উপরে আলোচনা হতে পারে, এটার উপরে সংযোজন হতে পারে, কিছু কিছু বাতিল হতে পারে আলোচনার মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে। সেই দিকে না গিয়ে তারা সরাসরি সবকিছু নাকচ করে দিচ্ছে। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদকে ফের তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আর শুল্ক গোয়েন্দারা যে কাগজপত্র চেয়েছে তা জমা দেবার জন্য 15 দিনের সময় চেয়েছে আপন জুয়েলার্স কর্তৃপক্ষ। রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কার্যালয়ে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ শেষে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। এদিকে অবৈধভাবে মদ রাখার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বুধবার বনানীর রেন্ট্রি হোটেল কর্তৃপক্ষকেও শুল্ক গোয়েন্দা বিভাগ তলব করেছিল। তবে অসুস্থতার কারণ দেখিয়ে রেন্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন হাজির হননি। আইনজীবীর মাধ্যমে তিনি 1 মাসের সময় আবেদন করেন। পরে শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের 7 দিনের সময় মঞ্জুর করে। আমাদের একটা 40 বছরের প্রতিষ্ঠান, একটা সাইনবোর্ড আছে এখানে, এটা একটা বৈধ ব্যবসা এবং ওনাদের দায়িত্ব আছে, যেহেতু শুল্ক ইন্টারভিউ বিভাগ, ওনাদের দায়িত্ব আছে আমাদেরকে অভিযুক্ত করার জন্য, কাগজপত্র দেখার জন্য। আমরা সেই কাগজপত্র দেখাচ্ছি প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে, এবং আমাদের যে ফান্ডিং আছে সেই ফান্ডিং অনুযায়ী কিন্তু এই 5টা দোকানে 13.5 মণ স্বর্ণ আমরা উদ্ধার করেছি। সাময়িকভাবে আটক করে আইন অনুযায়ী, শুল্ক আইনের বিধান 168(1) অনুযায়ী তাদের অনুকূলে আমরা জিম্মা দিয়ে আসছি। সেই গ্রাহকের সপক্ষে যদি কোনো কাগজপত্র থাকে এবং গ্রাহকের পরিচিতি নিশ্চিত করার পরে সন্তুষ্টি সাপেক্ষে এই গোলগুলো যেগুলো রিপেয়ার করার জন্য রাখা হয়েছে সেগুলো আমরা গ্রাহকদের সসম্মানে এগুলো ফেরত দেব। নারায়ণগঞ্জের 2500-এ 4 আওয়ামী লীগ কর্মীকে হত্যার দায়ে 23 জনের সবাইকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন নাহার। অতিরিক্ত পিপি জাফরিন আহমেদ জানান, 2002 সালের 12 মার্চ নারায়ণগঞ্জের 2500 উপজেলার জালাকান্দি গ্রামে আওয়ামী লীগ সমর্থক 4 জনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। সাজাপ্রাপ্ত 19 আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য 4 জন এখনো পলাতক। চাল সংগ্রহ নিয়ে বিপাকের মধ্যে আছে সরকার। হাওরের ফসল ডুবির অজুহাত আর উৎপাদন খরচ বেশি বলে কম দামে সরকারের কাছে এবার চাল বিক্রি করতে চান না ব্যবসায়ীরা। মন্ত্রী বলছেন, সব ধান কাটা শেষে পরিস্থিতি পাল্টাবে। এমন বাস্তবতায় পণ্য নিয়ে মাঠে নেমেছে টিসিবি। পরপর 3টি প্রতিবেদনে থাকছে চড়া দামের চাল পরিস্থিতির খবর। রমজান মাস উপলক্ষে খোলা বাজারে টিসিবির পণ্য পেয়ে স্বস্তি জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের ভিড়ে এই উদ্যোগ তাদের সহায়তা করছে। তবে পণ্য দেয়ায় ধীর গতি কমিয়ে আনার দাবি তাদের। আর যে কোনো অনিয়ম রোধে তৎপর রয়েছে বলে জানান টিসিবির মুখপাত্র। মাফিয়া মুক্তার প্রতিবেদন। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে বাড়তি দামে যখন নাজেহাল ভোক্তারা, তখন টিসিবির বিক্রিত পণ্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই। বলছেন, পণ্য দেওয়ার ক্ষেত্রে ধীরগতি তাদের কিছুটা বিপাকে ফেললেও ন্যায্য মূল্যে পণ্য পেয়ে স্বস্তি পাচ্ছেন তারা। নাইমা থেকে কানামা ভালো কথাই বলেছে, ঠিক আছে, যা পাচ্ছি সেটাই লাভ। আমরা বাইরে, আমরা গরিব মানুষ, বাইরে 10 টাকা বেশি না, 10 টাকা কমে পাইতেছি। প্রায় 1.5 ঘন্টার উপরে দাঁড়ানো। 1.5 ঘন্টা 2 ঘন্টা তো হয়ে গেছে। 2 ঘন্টার মতো, মানে অনেক স্লো। আর তারা বলতেছে মানে চার আইটেমে নিতে হইবে, কিন্তু আমার আইটেমের টাকা আছে 2টা। অনেকেই বলছেন, আরও কিছু পণ্য বাড়ানোর সাথে পণ্য দেওয়ার পরিমাণ বাড়ানোর কথা। 80 টাকার মসুরি ডাল, এটা বাজারে 100-120 টাকা।
অনেক সাশ্রয় আছে। এমনিতে দিলেও ভালোই, সিরিয়াল দাঁড়ালে কষ্ট হলেও ভালোই। বিশেষ করে এটা পণ্যটা আর একটু বেশি দেওয়াটা ভালো হবে। রাজধানীর ৩২টি পয়েন্টে খোলা ট্রাকে ৫ ধরনের পণ্য বিক্রি করছে টিসিবি। বিক্রেতাদের দাবি, ক্রেতাদের ভিড় থাকলেও কেউ না পেয়ে ফিরে যাচ্ছেন এমনটা ঘটেনি। খেজুর তো এখনো দেয়নি, হয়তো আপনার ২৪ তারিখ থেকে মনে হয় দিতে পারে আর কি। সবাই সমানভাবে দিতেছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মালামালগুলো তারা ব্ল্যাকে বিক্রি হচ্ছে কিনা, আবার ভোক্তা বাজার ঠিকমতো পাচ্ছে কিনা, সেটা জাস্ট তদারকি করা আর কি। পণ্য বিক্রয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছেন টিসিবির মুখপাত্র। আমাদের সিটির ট্রাকগুলোতে আমাদের নিজস্ব তদারকি টিম আছে, পাশাপাশি আমাদের 2টা ভ্রাম্যমাণ টিমও আছে। আমাদের 2 সদস্য করে প্রত্যেকটা টিমে 2জন করে 4জন সদস্য আছে, ঢাকা উত্তর এবং ঢাকা মহানগরী দক্ষিণে তদারকি করছে। জেলা পর্যায়ে ট্রাকগুলো ডিসি মহোদয়দের নির্ধারিত অফিসাররা তদারকি করছে। তো এখানে অনিয়ম হওয়ার খুব একটা সুযোগ নাই। যদি ইনসিডেন্টলি কোনো জায়গায় কোনো কিছু ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা অবহিত হওয়া মাত্র প্রমাণ সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সারা দেশে ১৮৭টি পয়েন্টে খোলা ট্রাকে চিনি, ছোলা, ডাল ও তেল বিক্রি করছে টিসিবি। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। পূর্ব নির্ধারিত দামে সরকারকে চাল না দেওয়ার ঘোষণা দিয়েছে নওগাঁর চাল কল মালিকরা। উৎপাদন খরচ বেশি হওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই অবস্থায় ধান চাল সংগ্রহে খাদ্য মন্ত্রণালয়কে বিপাকে পড়তে হতে পারে। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি খাদ্যগুদামে সংগৃহীত চালের একটি বড় অংশের যোগান আসে নওগাঁ থেকে। এবার উৎপাদন খরচ বেশি হয়েছে দাবি করে সরকারকে চাল না দেওয়ার কথা জানিয়েছেন জেলার চাল কল মালিকরা। আমাদের 39-40 টাকা কেজিতে পড়তাই পড়বে, তাহলে আমরা কি 5 টাকা 6 টাকা কেজিতে যদি লস করে দিই, আমাদের একটা ছোট অটোতেই আমরা হয়তো 400 টনের মতো হয়তো এগ্রিমেন্ট পাবো, 300-400 টন। এবার ক্যাপাসিটিও ডবল করা হয়েছে, তাহলে একটা মিলে তো অনেক টাকা লস হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সরকার আমাদের দিকটা যদি লক্ষ্য না করে, তাহলে আমরা মিলাররা, প্রতিটা মিলাররা এক পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মঙ্গলবার এই বিষয়ে সভা করেন নওগাঁর মিল মালিকরা। জানানো হয়, দাম পুনর্নির্ধারণ না হলে এবার চাল দিবেন না তারা। এখন আমাদের 40 টাকা পর্যন্ত রেট পড়বে আমাদের উৎপাদন খরচ। তো এই ক্ষেত্রে সরকার যদি ওই 34 টাকা সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে আমাদের পক্ষে এগ্রিমেন্ট করা সম্ভব নয়। তবে আশাবাদী নওগাঁর জেলা প্রশাসক বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদলাবেন মালিকরা। দেশের কথা বিবেচনা করে মানবিক গ্রাউন্ডে এবং মানুষের এই দুর্যোগগ্রস্ত মানুষের কথা চিন্তা করে শেষমেশ তারা রাজি হবে। এদিকে চালের কোনো সংকট নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে রংপুরে চাল সংগ্রহ নিয়ে একটি মতবিনিময় সভায় পরিস্থিতি অনুযায়ী চাল আমদানির সিদ্ধান্তের কথাও জানান তিনি। আমাদের মজুদ এখন এমন অবস্থায় নামে নাই যে সেই আমাদের ভীতির কারণ হতে পারে, এবং আমরা কোনো সংকট তৈরি হতে দেব না। এইবার একটু ক্ষতি আমাদের হয়েছে ঠিকই, সেই ক্ষতি মোকাবেলা করার জন্য প্রয়োজনে আমরা বিদেশ থেকে আমদানি করব চাল। সরকারি হিসেবে এবার বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে অন্তত 13 লাখ মেট্রিক টন ধান নষ্ট হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চালের দাম বৃদ্ধির জন্য কিছু অসাধু ব্যবসায়ী দায়ী বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ধান কাটা পুরোপুরি শেষ হলে দাম কমবে বলেও জানান তিনি। দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিক ও মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল হক কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষ হলে বা শুরু হলে তখন এটার প্রভাব অবশ্যই বাজারে পড়বে, এতে কোনো সন্দেহ নাই। কাজেই এই সংকটটা সৃষ্টি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের অনুসারী যারা তারা। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে এক ছাতার নিচে এলেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা। আগামী 22 মে নির্বাচনে নীল দলের 2টি প্যানেল নয়, বরং একটি প্যানেলেই অংশ নেবেন আওয়ামী লীগপন্থীরা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমঝোতার মাধ্যমে এমন সিদ্ধান্তে এসেছেন বিভক্ত নীল দলের শিক্ষকরা। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। আগামী 22 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন। নির্বাচনী প্রচারের শুরু থেকেই 2 অংশে বিভক্ত হয়ে পড়েন আওয়ামী লীগপন্থী শিক্ষকরা। উভয় অংশের শিক্ষকরাই নিজেদের নীল দলের প্রতিনিধি দাবি করে প্রচার শুরু করেন। পরে গত মঙ্গলবার 2 প্যানেলের একটি বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এতে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন প্রার্থিতা বাতিল হওয়া শিক্ষকরা।
এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাক পড়ে উভয় অংশের শিক্ষকদের। অতঃপর 3 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক হয়ে কাজ করার সিদ্ধান্তে আসেন বিভক্ত শিক্ষকরা। আমাদের ইচ্ছে ছিল বা পরিকল্পনা ছিল, দলের প্রতিটি 35 জন শিক্ষকের অনুভূতি ছিল আমরা সেটি নিয়ে আইন প্রক্রিয়ায় চলে যাব। কিন্তু গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই আন্তরিকতাপূর্ণ বৈঠকের পর আমরা কিন্তু সেই জায়গা থেকে সরে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমি আশা করি মাননীয় উপাচার্য মহোদয় সেই আহ্বানে সাড়া দিবেন। আমরা তো সাড়া দিয়েছি। এদিকে বিএনপি জামাত সমর্থিত সাদা দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নীল দলের এই বিভাজন নেতিবাচক প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তা নাকচ করে দেন নীল দলের প্রতিনিধিরা। এবং গতকালকের পর থেকে তো আমরা সবাই এক হয়েই কাজ করছি এবং আশা করি যে আমাদের এই ঐক্যবদ্ধ হওয়ার ফলে আমাদের প্যানেল পূর্ণ প্যানেল জয়লাভ করবে এবং আমরা তো আমাদের প্রতিপক্ষ প্যানেলের কোনো সম্ভাবনা সেইভাবে দেখি না, তবে বিচারের ভার হচ্ছে শিক্ষকদের উপরে। আগামী আগস্টে শেষ হচ্ছে বর্তমান উপাচার্য অধ্যাপক মশা আরেফিন সিদ্দিকের মেয়াদ। আর তাই 105 সদস্য বিশিষ্ট সিনেটের মধ্যে 22 মে নির্বাচিত হতে যাওয়া 35 জন শিক্ষক প্রতিনিধি পরবর্তী উপাচার্য পদপ্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গ। সৌম্য, মুশফিক ও মাহমুদুল্লাহর অর্ধশতকে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়েছে বাংলাদেশ। তবে ক্লনটার্ফে আজও ব্যর্থ হয়েছেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 234 রান। টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকারের 72 রানের উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় বাংলাদেশ। তামিম এক প্রান্তে ধীর খেললেও রানের চাকা সচল রাখেন সৌম্য সরকার। 23 করে জিমি নিশামের বলে কলিন মুনরোর হাতে ধরা পড়েন তামিম। তবে অন্য প্রান্তে ক্যারিয়ারের 5ম হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। খানিক বাদে ব্যক্তিগত 1 রানে সেন্টনারের শিকার হন সাব্বির রহমান আর সৌধেও তুলে নেন 61 রান করা সৌম্য সরকারকে। এদিন 6 রানের বেশি আসেনি সাকিবের ব্যাট থেকেও। তবে 5ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহকে সাথে নিয়ে 49 রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। মুশফিক ক্যারিয়ারের 24তম অর্ধশতক তুলে নিয়ে সাজঘরে ফেরেন 55 রানে। এদিন মাহমুদুল্লাহ তুলে নেন অর্ধশতক, মোসাদ্দেক খেলেন 30 ইনিংস। নিউজ 24 সংবাদে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে রাজধানীতে ষষ্ঠ বাংলাদেশ ডেনিম এক্সপো শোরুম। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বগুড়ায় স্কুল ছাত্র হত্যায় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা সহ 16 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হত্যার 72 ঘণ্টা পর মামলা দায়ের করেন নিহতের বাবা। বগুড়া SOS হারমেন মেইনের স্কুল ও কলেজের 9ম শ্রেণীর ছাত্র মাসুক ফেরদৌসকে গত 13 মে রাতে শহরের মাটিডালি হাজিপাড়া এলাকায় নিজ বাসা থেকে ডেকে নিয়ে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায় হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হলেও শাফিন নামে এক কিশোরকে রেখে বাকি 2 জনকে ছেড়ে দেওয়া হয়। আটক শাফিন নিহত মাসুক ফেরদৌসের বন্ধু। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তদন্তের স্বার্থে এখনই কিছু জানাতে চান না, তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এবার এফআরস সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশের ডেনিম শিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে ষষ্ঠ বাংলাদেশ ডেনিম এক্সপো। সকালে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হওয়া 2 দিনের ডেনিম এক্সপো শেষ হবে আগামীকাল। এবারে ডেনিম এক্সপোর মূল থিম ঠিক করা হয়েছে ডেনিম নেটওয়ার্ক। প্রদর্শনীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ সহ 12টি দেশের 50টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। Law. That means we are mentally prepared
to take some important decision about it. So who said what does not matter? So, because we are the competent authority, without knowing anything, if someone meet with somebody and tell something, that should not be taken into cognizance. ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গ্রাহকদের সার্বক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। আজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ প্রাঙ্গণে বুথটির উদ্বোধন করেন SIBL এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসানুল আজিজ। অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24 এর CEO নঈম নিজাম, BanglaNews24.com এর এডিটর ইন চিফ আলমগীর হোসেন, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মুস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম, SIBL এর বসুন্ধরা শাখার ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এই কমপ্লেক্সে আমরা এটিএম বুথ স্থাপন করলাম, আজকে উদ্বোধন করলাম। এই অফিসের সকল সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এই সুবিধা পাবেন টাকা যখন উত্তোলনের। ভবিষ্যতে আমরা এখানে একটা সিডিএমও করব, যাতে টাকা জমা দিতে পারেন যখন যেভাবে ওনাদের সুবিধা মতো। নিউজ 24 সংবাদে আবার বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। %48 মানুষ ট্রাম্পের অভিশংসন চায়, যুক্তরাষ্ট্রের নতুন জরিপ। সংবাদে আবারও স্বাগত। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। রাশিয়াকে গোপন তথ্য সরবরাহের মধ্য দিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্যে নতুন এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের 48% মানুষ ট্রাম্পের অভিশংসন চান। ডেমোক্রেটিক ফার্ম পাবলিক পলিসি নামের সংস্থার জরিপে দেখা যায় 48% মানুষ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পক্ষে মত দিয়েছেন। এর বিপরীতে 41% মানুষ ট্রাম্পকে ক্ষমতায় দেখতে চায়। জরিপে রিপোর্টটি প্রকাশ করা হয়েছে এবং গত 12 থেকে 14 মে জরিপ পরিচালনা করা হয়। এ সময় 692 জন নিবন্ধিত ভোটারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এর একদিন আগে গ্যালাপ নামে একটি প্রতিষ্ঠান জানিয়েছে 100 দিনের কাজের ভিত্তিতে আমেরিকার যে 4 জন প্রেসিডেন্ট জনমত জরিপে খারাপ অবস্থায় রয়েছেন তার মধ্যে ট্রাম্প সবার নিচে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। ঈদের পরে জমে উঠবে রাজনৈতিক তৎপরতা, প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি। বঙ্গবন্ধু হত্যায় জিয়া মোশতাক সরাসরি জড়িত, দেশবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে বললেন প্রধানমন্ত্রী। সব নথি নিয়ে আপন জুয়েলার্স কর্তৃপক্ষকে 23 মে হাজিরের নির্দেশ শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের। বাজারে চালের চড়া দামের জন্য অসাধু ব্যবসায়ীরা দায়ী বললেন খাদ্যমন্ত্রী, ধান চাল সংগ্রহে সংকটের শঙ্কা। এবং ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে 258 রানের টার্গেট দিল বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।